নোয়াখালীর পরিস্থিতি শান্ত, সতর্ক অবস্থায় পুলিশ। কুমিল্লার ঘটনার জেরে ঢাকায় সংঘর্ষ, 2 মামলায় আসামি 4000। নোয়াখালীতে আরও এক লাশ, 144 ধারা ভেঙে বিক্ষোভ। আওয়ামী লীগের আমলেই সংখ্যালঘুদের ওপর হামলা হয়, অভিযোগ বিএনপির। তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেছেন জিএম কাদের। রাঙামাটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা। মার্কিন যুদ্ধজাহাজকে তারা, রাশিয়ার দাবি অস্বীকার যুক্তরাষ্ট্রের। কান্দাহারের শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে তালেবান। এবং সর্বশেষ জানাবো, তুরস্ক এখনও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। নোয়াখালীর পরিস্থিতি শান্ত, সতর্ক অবস্থায় পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের মন্দির, দোকানপাট ও বাড়িতে হামলা ভাঙচুর এবং 2 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এখন অনেকটা শান্ত। তবে নতুন করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য চৌমুহনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছে। আজ সকালে চৌমুহনীর ব্যাংক রোডের রাধামাধব জিওর মন্দির ও রাম ঠাকুরের আশ্রম ঘুরে দেখা যায় পুলিশ ও আনসারের সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন। এছাড়া অন্যান্য মন্দিরের সামনে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন আছে। সহকারী কমিশনার মোহাম্মদ কামরুল হোসেনের নেতৃত্বে বিজিবি ও র্যাবের সদস্যরা নিয়মিত টহলে রয়েছেন। 2 দিন আগে হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত দোকানগুলো এখনও বন্ধ। এছাড়া হামলা ভাঙচুর হয়নি এমন অনেক দোকানও বন্ধ রাখা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে রাম ঠাকুরের আশ্রম এলাকায় একজন ব্যবসায়ী বলেন, গত শুক্রবার যে তাণ্ডব চলেছে তা নজিরবিহীন ও অকল্পনীয়। এতে দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্কে একটা চির ধরেছে। অনেকে এখন আতঙ্কিত, তাই দোকান খুলছে না। এদিকে শুক্রবারের হামলা ভাঙচুর ও 2 জন ইসকন ভক্ত নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় আটক করা 48 জনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কুমিল্লায় ঘটনার জেরে ঢাকায় সংঘর্ষ, 2 মামলায় আসামি 4000। কুমিল্লার ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2টি মামলা হয়েছে। 2 মামলায় 4000 ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলের নাম পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা 2টি করা হয়েছে। পল্টনের থানার মামলায় খেলাফত আন্দোলনের একাংশের আমির জাফরুল্লাহ খান সহ 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া 2500 জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি। অন্যদিকে রমনা থানার মামলায় 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 1500 জনকে। 2 মামলায় নাম উল্লেখ থাকা 21 জন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে জাফরুল্লাহ খান রয়েছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার দিন ঘটনাস্থল থেকে 10 জনকে আটক করা হয়েছিল। পরে তাদের নাম উল্লেখ করে মামলা হয়। এর মামলার তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার পবিত্র জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে কয়েকশো মুসল্লি মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোড়েন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাসের ছেল ছোড়ে। 2 পক্ষের মধ্যে প্রায় 1.25 ঘন্টা ধরে সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশের 5 সদস্য সহ 9 জন আহত হন। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে 17 জনকে আটক করে পুলিশ। নোয়াখালীতে আরও এক লাশ, 144 ধারা ভেঙে বিক্ষোভ। কুমিল্লার ঘটনার জেরে নোয়াখালীর চৌমুহনীতে শুক্রবার হামলার পর শনিবার সকালে প্রান্তচন্দ্র দাস নামের আরও এক ইসকন ভক্তের লাশ উদ্ধার করা হয়েছে। পরে 144 ধারা ভেঙে লাশ নিয়ে নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মন্দির পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এদিকে কুমিল্লায় গত বুধবার মন্দির থেকে পবিত্র কোরআন উদ্ধারের ঘটনায় 3 দিনেও মূল হোতাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় 3 মামলায় 2000 ব্যক্তিকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম মন্দিরে হামলার প্রতিবাদে গতকাল আধাবেলা হরতাল পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরে সমাবেশ থেকে আগামী 23 অক্টোবর গণ অনশন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়া সেখানে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। এসব ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 150 শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াখালী প্রতিনিধি জানান, শুক্রবার বিকেলের হামলা ভাঙচুর চলার সময় ইসকন মন্দিরের অন্তত 4 জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এর মধ্যে 3 জনকে
একজনকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রান্ত চন্দ্র দাস নিখোঁজ ছিলেন। গতকাল সকাল 6টার দিকে মন্দির সংলগ্ন পুকুরে তার লাশ ভেসে ওঠে। এছাড়া আগের দিন যতন শাহ নামের আরেকজন ইসকন ভক্ত মারা যান। বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানায় ওসি মোহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, প্রান্ত চন্দ্র দাস জেলার চাটখিল উপজেলার শাহপুর এলাকার বাসিন্দা। তিনি পূজা উপলক্ষে ইসকনে এসেছিলেন। এই হামলার ঘটনায় 47 আটক হয়েছে জানা গেলেও আটকের বিষয়টি পুলিশ প্রশাসন থেকে নিশ্চিত করা হয়নি। এছাড়া শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের ওপর হামলা হয়, অভিযোগ বিএনপির। সম্প্রতি কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজার সময় হামলা ও ভাঙচুরের ঘটনার জন্য সরকারকে দায়ী করছে বিএনপি। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে, তাদের উপাসনালয় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি বলেন, সরকারের পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানিতে দুর্গাপূজার উৎসবের মধ্যে দেশব্যাপী রক্তাক্ত হামলা ঘটেছে। ফখরুল বলেন, হামলা ভাঙচুর সংঘাত ও সংঘর্ষকে উস্কিয়ে দিয়ে দুই ধর্মীয় সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন কেড়ে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চক্রান্তে মেতে উঠেছে সরকার। বিএনপি মহাসচিবের দাবি, সরকার সাম্প্রদায়িক সংঘাতের উপকরণ ছড়িয়ে সহিংস রক্তাক্ত পরিস্থিতিতে উদ্ধারকর্তার ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক সম্প্রদায় সুদৃষ্টি পেতে চায়। ফখরুল বলেন, বর্তমান যুগে কিছুই ঢেকে রাখা যায় না। অবগুণ্ঠন উন্মোচিত হয়ে সত্য প্রকাশ পাবেই। কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনার রেশ ধরে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা যে সরকারের ন্যাক্কারজনক পরিকল্পিত নীল নকশা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে সেটা জনগণের কাছে স্পষ্ট। তথ্য প্রতিমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেছেন জিএম কাদের। হুসেইন মোহাম্মদ এরশাদ সম্পর্কে মন্তব্যের কারণে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী হুসেইন মোহাম্মদ এরশাদকে কটূক্তি করে এবং রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গৃহীত কাজ করেছেন, এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। জিএম কাদের আরও বলেন, 2011 সালে পঞ্চদশ সংশোধনী করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার, তাতেও রাষ্ট্রধর্ম ইসলাম সমুন্নত আছে। তাই কটূক্তি করে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তা না হলে দেশের মানুষ একদিনের বিচার চাইবে। তিনি বলেন, বিচার করবে। তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার সঙ্গে সকল ধর্মের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার সাহস আর ক্ষমতার কারণেই। রাঙামাটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা। রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুথওয়াই মার্মাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত 12টার পর চিতমরমের আগাপাড়া এলাকায় তাকে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। নুথওয়াই মার্মা চিতমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আগামী 11 নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন তিনি। মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া, রাশিয়ার দাবি অস্বীকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল রাশিয়া। মস্কোর অভিযোগ, জাপান সাগরে তাদের জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করছিল মার্কিন যুদ্ধজাহাজ। চীন ও রাশিয়ার যৌথ সেনা মহড়ায় এই সময় অনুপ্রবেশের ঘটনা ঘটে, কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্পষ্ট দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ঠিক কী অভিযোগ রাশিয়ার? শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এই অভিযোগ আনা হয়। দাবি করা হয়, জলসীমা অতিক্রম করে মার্কিন যুদ্ধজাহাজ ভিতরে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের বারবার হুঁশিয়ারি দেওয়া হয় ফিরে যেতে, কিন্তু মার্কিন যুদ্ধজাহাজটি এরপরও এলাকা ছাড়েনি। তখন রাশিয়ার যুদ্ধজাহাজ সেটির পিছু নেয়। অবশেষে মার্কিন যুদ্ধজাহাজটি নিজের অভিমুখ বদলে রুশদের এলাকা ত্যাগ করে অন্যদিকে চলে যায়। এদিকে মার্কিন সেনাবাহিনীর তরফে রাশিয়ার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, তারা জাপান সাগরে রুটিন টহল দিচ্ছিল। সেই সময় চাফি নামের ওই যুদ্ধজাহাজটিকে দেখে রাশিয়ার যুদ্ধজাহাজটি সেদিকে এগিয়ে আসে। এমনকি সেটি মার্কিন জাহাজটির 56 গজের মধ্যে চলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এ কথা জানিয়ে আমেরিকার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা বিবৃতি ভিত্তিহীন। দুই যুদ্ধজাহাজের মধ্যে কোনো টক্কর হয়নি। আমেরিকা আন্তর্জাতিক আইন মেনেই সর্বদা আকাশপথে জলপথে সর্বত্র বিচরণ করে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর আরও তিক্ত হয়েছে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক। ফের তুঙ্গে পৌঁছেছে দুই মহাশক্তির ঠান্ডা লড়াই। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে দেখা গেছে দুই দেশকে। কান্দাহারের শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে তালেবান।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে তালেবান। শুক্রবার কান্দাহারের একটি শিয়া মসজিদ ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ মুসল্লি নিহত হওয়ার জের ধরে এই ঘোষণা দিল আফগানিস্তানের ক্ষমতাসীন এই সংগঠনটি। শনিবার কান্দাহারের পুলিশ প্রধান মৌলভী মেহমুদ বলেছেন, এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোয় পাহারায় নিয়োজিত ছিল, কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতেমা মসজিদে হামলার পর এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কান্দাহারের পুলিশ প্রধান বলেন, দুঃখজনকভাবে স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন থেকে মসজিদ ও মাদ্রাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তুরস্ক এখনও কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি শনিবার আঙ্কারায় এক বক্তব্যে বলেছেন, অতীতেও তুরস্ক কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করেছে, কাজেই বর্তমানে আবার সেখানে তুর্কি সেনা মোতায়েন কোনো আপত্তি থাকার কথা নয়। এরদোগান বলেন, আফগানিস্তান ও কাতারের সঙ্গে আলাপ আলোচনার পর এই বিমানবন্দরে সেনা মোতায়েন করতে পারে তুরস্ক। গত আগস্ট মাসে তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার কয়েক মাস আগে থেকে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ তুরস্কের হাতে ছেড়ে দিতে চেয়েছিল আমেরিকা। মূলত মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর ওই বিমানবন্দর তালেবানের হামলা থেকে রক্ষা করার কাজে আফগান সেনাবাহিনীকে সাহায্য করার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় তালেবান তুর্কি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিল, আঙ্কারা কাবুল বিমানবন্দরে সেনা মোতায়েন করলে এসব সেনাকে শত্রু সেনা বলে গণ্য করা হবে। কিন্তু 15 আগস্ট আকস্মিকভাবে তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার পর ওই বিমানবন্দর নিয়ে অপমানজনকভাবে মার্কিন সেনারা পালিয়ে যায়। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর কখনো কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার জন্য বিদেশি সেনা মোতায়েনের আগ্রহ প্রকাশ করেনি। এদিকে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি প্রশ্নে এখনও আঙ্কারা কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, তার সরকার আফগান জনগণের সঙ্গে তালেবান সরকারের আচরণ পর্যবেক্ষণের পরেই কেবল এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।